মানে চিন্তা ও মানব মনের এই টপিকস এর উপর আহ মানে প্রায় আহ 1.5 বছর, 1.5 মাস, 1.5 মাসের একটা জার্নি হলো আমার, আলহামদুলিল্লাহ। তো এই জার্নিটা দেখা গিয়েছে অনেকগুলো বিষয়কে সামনে আনার চেষ্টা করেছি গত 5টা সেশনে। এবং আম, এই চিন্তার সাথে যখন আমি কথা বলতে গেলাম বা চিন্তা নিয়ে আমি কথা বলতে যাই, তখন আসলে এই বিষয়গুলো নিয়ে বই বা বিভিন্ন আলোচনা, বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে স্টাডি করার একটা সুযোগ হলো আর কি, আলহামদুলিল্লাহ। এটার প্রতি আমি একাডেমিক টুনটুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, জিয়াউল হক স্যার, মোহাম্মদ নুর আলম স্যার, আবু সাইদ ভাই, এবং সবার প্রতি এখানে যারা যারা উপস্থিত আছেন। অ্যাকচুয়ালি চিন্তার আসলে এই সমাধান কি কি সেটা নিয়ে অ্যাকচুয়ালি ভাবার জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি সমাধানের বিষয়টা আসলে অনেক বিস্তৃত একটা আলোচনার একটা অংশ হবে। আমি জাস্ট গত সেশনে একটা টপিকস নিয়ে, একটা হাদিস নিয়ে, একটা বিষয় নিয়ে আলোকপাত করেছিলাম। তো এই পয়েন্টে এসে আমি চেষ্টা করব যে চিন্তার এই বিষয়টাকে খুব রিল্যাক্সলি আমি আমার জায়গা থেকে যেটা ভেবেছি, এখানে যারা উপস্থিত স্কলাররা আছেন, আমি সবাইকে যেটা বলবো যে মানে ভাবনার জায়গাটা নিয়ে আমরা অ্যানালাইজ করতে পারি, ডিসকাস করতে পারি, পরবর্তীতে এটা নিয়ে আমরা বিস্তৃত আঙ্গিকে কাজ করতে পারি। তো আসলে আজকের জায়গাটা, মূল যে জিনিসটা, যে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি যে আসলে আমাদের জন্মের পর পর থেকে আমাদের মৃত্যুর পর্যন্ত আমাদের প্রতি মুহূর্ত নানান ধরনের চিন্তা আসবে। শুধুমাত্র মানে চিন্তা থাকবে, আমি যতদিন বেঁচে আছি আমার সুস্থ মস্তিষ্ক কাজ করছে, আমি প্রতিনিয়তই চিন্তা করব, বা চিন্তার সাথে আমি, চিন্তা ছাড়া আমি না। চিন্তা আমার লাইফের একটা স্ট্রং একটা পার্ট। আসলে এই জায়গাটাতে হচ্ছে কি, আমরা চিন্তার ত্রুটিতে বের হতে ফোকাস ঠিক করতে হবে ফার্স্টে, যেটা হচ্ছে কোথায় আসলে ফোকাস দিব, সেই ফোকাসের জায়গাটাই হাইলাইট করা। এখানে মূল জায়গাটা হচ্ছে গিয়ে যে আম, মূলত দেখা যায় যে আমরা আমাদের এই প্যাটার্নস এর উপর বেস করে আমরা আমাদের জীবন যাপনটা করছি। আমাদের অলমোস্ট পার্সোনালিটি প্যাটার্ন একটা তৈরি হয়ে গিয়েছে, আমাদের হ্যাবিটের উপর ডিপেন্ড করে, আমাদের চাল চলন আচার আচরণের উপর ডিপেন্ড করে, আমাদের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, বিভিন্ন বিষয়ের উপর সেটা খেয়াল করলে আমাদের ইমোশনটা আমরা প্রকাশ করছি নানান আঙ্গিকে, আমরা নানান আঙ্গিকে চিন্তা করছি, এবং আমাদের একটা সুন্দর বিলিফ সিস্টেম আছে। তো এই আঙ্গিকে আমরা মোটামুটি হাঁটছি, আমরা প্রতিনিয়তই হাঁটছি, আমাদের হাঁটা চলমান, আমরা প্রতিনিয়ত জীবনযাপন করছি। এবং এই মানে অজান্তে এই ধাপগুলো অতিক্রম করে করেই চলছি। তো যে জায়গাটা হচ্ছে চিন্তার ফোকাস করার আগে যে জিনিসটা নিয়ে একটু প্রথমে এক্সপ্লোর করব, সেটা হচ্ছে আমাদের 5 সেন্সের জায়গাটা। আমরা যা দেখছি, যা শুনছি, যেটা ঘ্রাণ নিচ্ছি, যা খাচ্ছি, এবং যা আমরা আমাদের আশেপাশের যে বিষয়গুলোর সাথে টাচ আকারে কানেক্টেড আছে, এই যে আমাদের 5 সেন্স, এই 5 সেন্স আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ। এই 5 সেন্সের রেগুলেটর সেট না করে আমরা আমাদের চিন্তাকে চেঞ্জ করার পদক্ষেপ বা চিন্তাকে চেঞ্জ করার যে জার্নিটা, এটা শুরু করা অনেক বেশি কঠিন। যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যার পর থেকে হিন্দি সিরিয়াল দেখছে 10টা পর্যন্ত, তার চিন্তার প্যাটার্ন একরকম হবে। আর যে ব্যক্তি আম, প্রতিনিয়ত হচ্ছে পারিবারিক মানে উম, গালিগালাজ, রাগারাগি, চিৎকার চেঁচামেচির মধ্যে দিয়ে বড় বড় হচ্ছে, তার চিন্তার প্যাটার্নসটা একরকম হবে, বিলিফ সিস্টেমটা একরকম হবে। যে ব্যক্তি 12, 13, 14 ঘন্টা ধরে বইয়ের মধ্যে ভূত হয়ে বসে আছেন, বই নিয়ে পড়াশোনা করছেন, বইয়ের আবার একটা এক্সক্লুসিভ জায়গা আছে যে কি টাইপস এর বই আমরা পড়ছি। তো আহ, তাদের চিন্তার প্যাটার্নস গুলো একরকম হবে। কেন আমি বারবার বলছি 1.5 মাস? 1.5 মাসটা এই কারণে আমি হাইলাইট করছি, একটা সময় আমার বাসায় মানে আমার বাসায় টেলিভিশন আছে, কিন্তু দেখা যায় যে আমরা আসলে কেউ, আমাদের পরিবারের মাত্র
চার পাঁচজন সদস্য, চারজন সদস্য, কেউ আসলে টেলিভিশন দেখে না। দেখা যায় যে টেলিভিশন মানে খোলাই হয় না আর কি, দেখার কোনো সুযোগ হয় না, বা আপাতত নষ্ট আছে ওটা ঠিক করার কারণ চিন্তা আসলে হয় না। তার মানে বাসায় কোনো টেলিভিশন চলছে না, আহ, তার মানে আমার ফাইভ সেন্সের মাঝে ওই টেলিভিশন কেন্দ্রিক কোনো প্রোগ্রাম আমি দেখছি না। হ্যাঁ, তো এটা আমার লাইফে একটা বিশাল পরিবর্তনের একটা ধারা তৈরি করছে, আমি এটা ফিল করি। 1.5 মাসটাকে কেন আনলাম, এটা আবার যদি আসি, 5ই আগস্টের পর থেকে কিছুদিন মোবাইলে যেটা, এখন সরকার তো একটা জায়গায় কাজ করছে, ওখানে তো অ্যাকচুয়ালি আমি ফেসবুক, ইউটিউব, নানান রাজনৈতিক জায়গা নিয়ে অস্থির হয়ে থাকলে অ্যাকচুয়ালি আমি আমার ডিউটি গুলোকে ওভাবে এক্সপ্লোর করতে পারবো না। ওগুলো নিয়ে যখন আমি পেনিক হয়ে যাচ্ছি, ইমোশনাল বা ছিলাম যে আমাদের যে ফাইভ সেন্স, আমরা যা দেখছি, যা শুনছি, এই জায়গাটাতে আমাদের, আমরা এই মুহূর্ত থেকে, আজকে থেকে, এখন থেকে আমরা যদি চাই যে না, আমি আমার লাইফের চিন্তার প্যাটার্নটাকে চেঞ্জ করতে চাই, মানে চিন্তার প্যাটার্ন চেঞ্জ কি, মানে নিউরোপ্লাস্টিসিটিটাকে যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সে, যে কোনো টাইমে আমরা আসলে চেঞ্জ করতে পারি। তো যেটা পারি, তো সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে আগে আমাকে সর্বপ্রথম আমার ফাইভ সেন্সর রেগুলেটর সেট করতে হবে। আমি কি দেখছি, কি শুনছি, কি খাচ্ছি, এবং কি টাচ করছি, সব কিছুর উপর ডিপেন্ড করতে হবে আমার, যে আমি আসলে কতটুকু রেগুলেট সেট করছি। মানে একদম কাজ শুরু করতে হলে আগে আমাকে আমার ফাইভ সেন্সকে নিয়ন্ত্রণে কাজে করতে হবে ফার্স্টে। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটাকে আমি আস্তে আস্তে আসছি, এটাকে যদি একটু পরে এক্সপ্লোর করি। অ্যাকচুয়ালি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা নিয়ে আসলে এক্সপ্লোর করার অনেক বিষয় আছে। কারণ আমি গত মুসলিম জাতির ইতিহাস একটা বই পড়ছি রিসেন্টলি। তো ওখানে যেটা বলা হচ্ছে যে প্রায় 1,24,000-এর উপর রাসূল, নবী রাসূল এসেছেন, তার মধ্যে রাসূল হচ্ছে 313 জনের উপরে আর কি। তো ওই বইয়ের রেফারেন্স অনুযায়ী আমি যেটা বলছি, যে লার্নিং এর পাশাপাশি ওনারা বলার অনুমতি আছে। তো সেই জায়গাটাতে বলা হচ্ছে যে যদি প্রত্যেক নবী মেষপালক থাকেন, তাহলে এই মেষপালক বিষয়টা কিন্তু আমাদেরকে আম, এটা নিয়ে আমাদের অ্যানালাইজ করা ভীষণ জরুরি। এই জায়গাটা নিয়ে, এই বিষয়টাকে ছোটভাবে দেখার কোনো সুযোগ আমাদের নাই। কেন নাই, এটা যদি আমি পরবর্তীতে পয়েন্টে আসি, যে আল্লাহ রাসূল 8 থেকে 12 বছরে, অন্যান্য নবী রাসূলের ব্যাপারে অত ডিটেলস দেওয়া নেই, কিন্তু মুসা আলাহিসাল্লাম সবচেয়ে দীর্ঘ টাইম মেষপালক ছিলেন, মেষপালক হিসেবে ছিলেন। পরবর্তীতে ফেরাউনের সাথে যখন তিনি কথা বলতে যে গেছেন, তিনি খুব রিল্যাক্স, বিনয়ের সাথে, খুব মানে ওই, ওখানে তো পুরো শাসক ছিলেন, বিশাল এক শাসক। তো আল্লাহ রাসূল 4 বছর, মানে এটা কিন্তু আমি বলছি মেষপালকটা একটা ট্রেনিং প্রসেসিং, একটা ট্রেনিং প্রসেসিং, একটা ট্রেনিং প্রসেসিং। আল্লাহ রাসূল, রাসূল হবার পূর্বেই তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন আরববাসীদের কাছে। তিনি অসাধারণ একজন হাজবেন্ড ছিলেন, তিনি অসাধারণ একজন বাবা ছিলেন। আমরা কোনো একটা ঘটনার আলোকে আমাদের যখন রিয়াক্টের পরিবর্তে রেসপন্স হয়, তখন ওই জিনিসটা অসাধারণ হয়ে যায়। রিয়াক্টের পরিবর্তে যখন রেসপন্স হয়, ওই বিষয়টা আমাদের অসাধারণ হয়ে যায়। তার মানে আল্লাহ রাসূল যে শৈশব, কিশোর শৈশব সময়ে, কৈশোরের সময়ে মেষপালক হিসেবে কর্ম, পারিশ্রমিকের বিনিময়ে নিয়োজিত ছিলেন 4 বছর, যদি আমরা 4 বছরকে চিন্তা করি, তার মানে হচ্ছে গিয়ে এই জায়গাটা হচ্ছে এরকম, যে আপনি আপনার ইমোশনকে, আপনি আপনার থট প্রসেসিংকে অটোমেটিকলি প্রসেসিং করতে পারবেন না, আপনাকে কোনো না কোনো প্রসেসিং এর মাধ্যমে যেতে হবে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে আপনার সাথে। আপনি অটোমেটিক নেগেটিভ থটকে পজিটিভ থটে রূপান্তরিত করতে পারবেন না। আপনাকে নেগেটিভ থটকে পজিটিভ থটে রূপান্তরিত করার জন্য আপনার সাথে আপনাকে কাজ করতে হবে, আপনাকে ফোকাস ঠিক করতে হবে, আপনি আপনার জায়গাটাকে খেয়াল করতে হবে।
তো এই জায়গাটাতে যদি আমরা আসি, যে আম, আমি এখানে আসলে 10টা পয়েন্টকে সামনে নিয়ে এসেছি, হয়তোবা আজকে 10টা পয়েন্টকে আমি চেষ্টা করবো যতটুকু এক্সপ্লোর করা যায়, এক্সপ্লেন করা যায়। আচ্ছা, আর একটা জায়গা এটা হচ্ছে গিয়ে, এটা আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আমরা যে ডিটেলসে পড়ে, একটা হচ্ছে আমাদের জন্য বিলিফ সিস্টেমটা যেভাবে চমৎকারভাবে গড়ে তোলা সম্ভব, থট নিয়ে আমাদের কাজ আসলে না। অ্যাকচুয়ালি আমাদের কাজ আসলে বিলিফ সিস্টেম নিয়ে, আমাদের মুসলমানদের কাজ আসলে বিলিফ সিস্টেম নিয়ে। থট নিয়ে বলছি তো, থটের কাছের জায়গাটাই বলছি, থটের হচ্ছে গিয়ে ইমোশন রেগুলেশনের কথা বলছি, ফাইভ সেন্সকে রেগুলেট করার কথা বলছি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 40 বছর পরই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তার আগে হয়নি। তার আগে কিন্তু আল্লাহ রাসূল চেষ্টা করেছেন, একটা সংগঠনও তৈরি করেছেন। তার মানে তার পরবর্তীতে প্রত্যেক সাহাবীদের জীবনে একটা বিশাল পরিবর্তন আমরা দেখেছি, বিভিন্ন হাদিসে আসছে। তার মানে হচ্ছে গিয়ে আমাদের বিলিফ সিস্টেম তৈরি করার জন্য স্ট্রং মুজিজা আমাদের কাছে আছে। আমাদের হাতে স্ট্রং একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছেন, আল কোরআনকে। এবং এই জায়গাটাতে বিলিফ সিস্টেম, আপনার বিলিফ সিস্টেম হচ্ছে মূল। মূল একটা গাছের মূল হচ্ছে বিলিফ সিস্টেম। এই বিলিফ সিস্টেমের উপর ডিপেন্ড করে আপনার আসলে আহ, চিন্তার ব্যাপারটা তৈরি হয়। তার উপর আমরা আসলে সাধারণত অ্যাকশন বা আচরণ দেখি, কিন্তু বিলিফ সিস্টেম দুর্বল হলে আচরণটা দুর্বল হয়। আমি প্রথম একটা সেশনে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আপনার বাচ্চাদের সাথে যে প্রবলেমেটিক বিহেভিয়ার হওয়ার ফলে যে বাচ্চারা প্রবলেমেটিক আচরণ করছে, এটা নিয়ে, এটার পিছনে মূল কারণ ছিল যে বাচ্চারা আসলে উম, মানে একা একা এটা করে না। অ্যাকচুয়ালি এই জায়গাটা এরকম যে উম, আপনি যা ভাবেন, যা নিয়ে কাজ করেন, যেদিকে মনোযোগ দেন, আপনার জীবন আসলে সেদিকে ধাবিত হয়। আপনার বাচ্চা সেটাই শেখে, সেই রুলসটাই শেখে, সেই নিয়মটাই শেখে, সেই আচরণটাই করে, যে আচরণটা আপনি অজান্তেই করেছিলেন আপনার বাচ্চার সাথে। হ্যাঁ, তো মানে বিষয়টা এরকম যে আমি আমার পার্সোনালিটি বুঝতে চাচ্ছি, আমি আমাকে দেখতে চাচ্ছি, আমার ভুলগুলোকে আমি ধরতে চাচ্ছি, সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। আমাকে কষ্ট করে আমার বাচ্চার দিকে তাকাতে হবে, আমাকে কষ্ট করে আমার ফ্যামিলির পার্সনদের সাথে আমার রিলেশনশিপটা দেখতে হবে। কারণ আমার হয়তো শব্দ, আমরা বলি, সাইকোলজিস্টরা বলি, আপনি যে কথাগুলো বলছেন অনেক সময় আচরণ করেন না, খুব কম 7% আপনার ওয়ার্ড, কিন্তু 93% হচ্ছে আপনার বলার ভঙ্গিমা, আপনার চেহারা, এক্সপ্রেশন। আমরা তো আয়না ছাড়া আমাদের চেহারাটা দেখতে পারি না, কিন্তু আমার সামনে যে মানুষগুলো আছে সে আমার চেহারা দেখতে পারে। সেখানে আমার আসলে অ্যাকশনটা প্রকাশ পায়, খুব চমৎকার ভাবে প্রকাশ পায়। তো এটা আবার আনছি এই কারণেই যে আমি যদি আমাকে চেঞ্জ করতে চাই, এখানে বিষয়টা এরকম না যে এখানে অ্যাকচুয়ালি এই ওয়ার্কশপটা নেওয়ার জায়গাটা এরকম না যে আমি এখানে এখানে কিন্তু ওয়ার্কশপের যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা আমি করছি, আমি আমার সাথে কাজ করছি। অ্যাকচুয়ালি আমাদের নিজেদের সাথে ফার্স্টে কাজ করাটা শুরু করাটা বেশি জরুরি। তো তাহলে আমরা আবার আসি এই পয়েন্টে যে এই যে মেষপালক যে বিষয়টা, এই জিনিসটা নিয়ে একটু আমরা 10টা টপিকসে আমরা একটু দেখবো, 10টা পয়েন্টে আমরা দেখবো যে আসলে এই জায়গাটা নিয়ে আসলে চিন্তার জায়গাটা আমরা কিভাবে সাজাতে পারি, বা যেটা আমাদের চিন্তার পরিবর্তনে ভূমিকা রাখবে। কিন্তু বিলিফ সিস্টেমের জায়গাটা হচ্ছে যে আমাদের জীবনে একটা সময় হঠাৎ হঠাৎ করে মনে হতে পারে, জীবনে যে কোনো সময়, যে আমার মনে হয় সবগুলো দরজা যেন সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে আমার জীবনে, নানান সমস্যার কারণে। হ্যাঁ, কিন্তু এই কঠিন সময়ের মধ্যেও অনেক ইমানদার ব্যক্তি আছে যে খুব রিল্যাক্স প্রশান্ত আছে। হুম, তো কিভাবে আসলে তারা প্রশান্তিতে থাকেন, তাদের আসলে প্রশান্তিতে থাকার জায়গাটা কি? কারণ অ্যাকচুয়ালি তো আমাদেরকে দুনিয়াতে এই কারণে পাঠানো হয়নি যে আমি ওয়াইফ হিসেবেই দায়িত্ব পালন করব, আমি সন্তান হিসেবেই দায়িত্ব পালন করব, আমি একাডেমিক টুনটার মেম্বার হিসেবে শুধু দায়িত্ব পালন করব, আমি আইসিটি ডিআরবির কর্মরত একজন কর্মচারী হিসেবেই দায়িত্ব পালন করব। একদম যে জন্মের মূল কনসেপ্টটা তো এটা না। কারণ জন্মের মূল কনসেপ্টটা হচ্ছে আমাকে আসলে পরীক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। আর এই যতগুলো জিনিস আমাকে দেওয়া হচ্ছে, একটার পর একটা একটা দেওয়া হচ্ছে, সবগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার সাবজেক্ট।
কিন্তু অ্যাকচুয়ালি আমার দায়িত্বটা হচ্ছে আমি কিভাবে পরীক্ষা দিচ্ছি এবং কিভাবে সফল হচ্ছে এটার উপর আমার আমলনামা লেখা হবে। এবং এই আমলনামার উপর বেস করে আমি আমার চিরন্ত জীবন, মানে একদম দীর্ঘস্থায়ী একদম কাঙ্ক্ষিত সেই জীবনটা আমি পাবো, তাছাড়া না। তো এই জায়গাটা নিয়ে একটু ডিটেলস আসবে, এই জিনিসগুলোকে একটু আমি চেষ্টা করছি কোরআনের আয়াতগুলোকে এখানে এক্সপ্লোর করার জন্য। এবং আমি এটাকে অন্তত টাচ করে যাওয়ার চেষ্টা করব। প্রথমে এখন আমরা আসছি যে মেষ পালকের জায়গাটাতে মূল পয়েন্ট অফ ভিউ, ফোকাস। ফোকাস ফোকাসটা হচ্ছে গিয়ে আমরা আমাদের মনে করি যে একসাথে 10-15টা কাজ করছি, এবং 10-15টা কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখি। হ্যাঁ, যখন আপনি কোরআনের একটা আয়াত পড়ছেন, আপনি পুরো কোরআনের একটা পুরো সূরাগুলো পড়ছেন, পুরো সূরা ফাতিহার পুরো সূরাগুলো পুরোটা পড়লেন, পড়ার পর সেখানকে নেওয়ার পর আপনি হচ্ছে গিয়ে সেটা নিয়ে দার্স পড়লেন, যেটা দার্সের আলোকে কি কি হাদিস আছে সেই হাদিসগুলো পড়ছেন, আপনি এটা নিয়ে তাফসীর পড়ছেন, এবং অনেকগুলো তাফসীর কারকের তাফসীর, এবং এটার আঙ্গিকে আপনি ইসলামী সাহিত্য অনেকগুলো জোগাড় করে একটা নোট তৈরি করছেন। যেমন আমার ধরা যাক 1.5 মাসে আমি অনেকগুলো বই পড়েছি, অনেকগুলো বিষয় নিয়ে আমার বিভিন্ন লেকচার শুনেছি, বিভিন্ন জায়গার সাথে পড়ার সময় কানেক্ট করার চেষ্টা করেছি। কিন্তু আমার কিন্তু একটা নির্দিষ্ট ফোকাস থাকতে হবে যে না, আমি আসলে আমার আনহেল্পফুল থট গুলোকে হেল্পফুল থটে রূপান্তরিত করতে চাই। আমি আমার রিয়াক্টকে রেসপন্সে পরিণত করতে চাই। তার মানে হচ্ছে আমাদের আসলে আলটিমেট ফোকাস ঠিক করতে হবে যে আমার আসলে আমার আসলে ফোকাসটা কি, আমি আসলে কেন আমার চিন্তাকে পরিবর্তন করতে চাই, কেন অ্যাকচুয়ালি আমি বলতে পারি না যে আমার স্বভাবটাই রাগ হওয়া। আমি এটা কেন বলতে পারি না, আমি বলতে পারি না যে আমি আমার বাচ্চার প্রতি অতিরিক্ত, মানে ও এত বেশি অস্থির হয়ে যাচ্ছে, আমি মানে খারাপ আচরণ না করে থাকতেই পারি না। আমি কেন বলতে পারি না যে অ্যাকচুয়ালি আমার হচ্ছে গিয়ে আহ, সারাদিন সকাল থেকে সারাটা দিনই আমাকে পরিশ্রম করতে হয়। মানে এ এই জিনিসটা আসলে বলার আগে আমি কেন ওই বিষয়টাকে হাইলাইট করতে পারি না। অ্যাকচুয়ালি আমার আসলে ফোকাসটাকে ঠিক করতে হবে। ফোকাস, আমি কোন বিষয়টাতে ফোকাস দিব, আমি আসলে যে দিকে, যে বিষয়ে আমি মনোযোগ দিব, আমার জীবন সেদিকেই আসলে আমি ফল পাবো। আমি যদি বলি ছোট্ট উদাহরণ, আপনারা আপনাদের মোবাইলে দেখবেন খুবই মানে সাংঘাতিক একটা জিনিস। আপনি জাস্ট চিন্তা করেছেন যে আপনি আজকে একটা ওয়ার্ড্রোবটা কিনতে চান, চিন্তা করেছেন, জাস্ট চিন্তা করেছেন, আপনি আপনার ফেসবুক খোলার সাথে সাথে ওয়ার্ড্রোপের পাবেন, ওয়ার্ড্রোপের অনেকগুলো অ্যাডভার্টাইজ পাবেন। হ্যাঁ, আপনি যেটাই খোলেন, আপনি দারাজ খুলেন, দারাজে ওয়ার্ড্রোপ আসবে। আমি লিঙ্কইন ইউজ করি, তো লিঙ্কইনে আমি সব সময় হচ্ছে বিভিন্ন রিসার্চারদের বিভিন্ন টেকনিক্স গুলো হচ্ছে দেখি, সাইকোলজিক্যাল। আমি লিঙ্কইন খোলার সাথে সাথে নতুন নতুন কতগুলো টেকনিক্স আছে সব চলে আসে। তার মানে আপনার শুধু এটা অনেক জটিল একটা জায়গা যে আমরা আসলে আমাদের ফোকাসটাকে কোন কেন্দ্রিক করব। মানুষ যখন যে কোনো একদিকে ফোকাস করে তখন তার অন্যান্য যত ফোকাস গুলো আছে সবগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে। আপনি যদি ফোকাস করেন যে না, আমি আমার সন্তানকে ইতিবাচক দৃষ্টিকোণে গড়ে তুলবো, আপনাকে ইতিবাচক জীবনযাপন, ইতিবাচক চিন্তা, ইতিবাচক নিজের সাথে নিজের কথা বলা, ইতিবাচক মনোভাব আপনার ভেতর আগে ক্রিয়েট করতে হবে। আপনার মনের ভেতর যদি ঈর্ষা, লোভ, ঘৃণা, রাগ, দুঃখ, অহংকার এগুলো সমস্ত কিছু একত্রিত আপনি করে যদি আপনি বলেন যে না, আমি আমার সন্তানকে, আমার সন্তান কেন এমন আচরণ করছে, তাহলে আমাকে আমার আবার একটু কষ্ট করে আমার ফোকাসে যেতে হবে। অ্যাকচুয়ালি আমি যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি আমি আমার মানে ওটা আসলে করছি কিনা, মানে ওই জিনিসটাকে আমি নিজে চর্চা করছি কিনা, ফোকাসের জায়গাটা। তার মানে হচ্ছে আমি যদি চাই যে আমার যে নবস, আমার আমার যে আত্মা, আমার যে মন, আমার যে চিন্তা, এইটার পরিশুদ্ধ করা দরকার, পরিপূর্ণ মনোযোগ শুধু সেই দিকে আমাকে রাখতে হবে। যদি আমি চাই যে আমার বিলিফ সিস্টেমকে আমি চেঞ্জ করব, হ্যাঁ, তাহলে আমার আসলে মনোযোগ সেই জায়গাটাতেই ফোকাস করতে হবে। আমি যখন সেখানে ফোকাস করব, আমি আহ, তখন এটা আমার কাছে পরিষ্কার হয়ে যাবে।
তখন আমি এই জিনিসটা থেকে অনেকগুলো ওয়ে এবং অনেকগুলো মানে প্রতিবন্ধকতার জায়গাগুলো খুঁজে পাবো, যে আসলে আমার সাথে আমার সন্তানের যে প্রাচীরগুলো তৈরি হয়েছে, ওই প্রাচীরগুলোতে আসলে কি কি ভূমিকা রাখছে, কোন কোন পয়েন্টগুলো অ্যাকচুয়ালি ভূমিকা রাখছে। হ্যাঁ, তো ওই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে অ্যাকচুয়ালি আপনি আপনার ফোকাসকে কোন দিকে নিয়ে যাবেন। হুম। তো আপনার ফোকাসটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে এখন সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে যে ফোকাস ঠিক হয়ে গেলে, যখন আপনার ফোকাসটা ঠিক হয়ে যাচ্ছে যে না, নেগেটিভ চিন্তা, নেগেটিভ আচরণকে এবং নিজেকে ইমোশন ক্রিয়েট করছে, যেটা আমার সার্বিক চারপাশের সম্পর্ক চাইতেও আমি নিজেই তো ভালো নেই, আমি তো নিজে ভালো নেই। দেখবেন যে আমরা যখন বেশি নেগেটিভ চর্চা করি, সেটা শাশুড়িকে কেন্দ্র করেই হোক একজন বউয়ের, অথবা একজন হাজবেন্ডকে কেন্দ্র করেই হোক, বা সন্তানদেরকে কেন্দ্র করেই হোক, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার ফোকাস থাকে না আমি নামাজে দাঁড়ালে আমার নামাজে। অ্যাকচুয়ালি আমার কোরআন শরীফে পড়ছি, কোরআন শরীফে আমার আয়াতগুলোতে কোনো কিছু শিক্ষার ক্ষেত্রে আমার ফোকাস থাকে না। সুতরাং এখানে আমাকে আমার ফোকাস ঠিক করতে হবে, মাইন্ডফুলি আমাকে আমার ফোকাসের উপর কাজ করতে হবে। এখন পরের পয়েন্ট হচ্ছে গিয়ে, আপনি যদি চান যে আপনার সন্তানটা আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার পরিবারের সবাইকে রেসপেক্ট করবে, আপনার সবাইকে সে ভালোবাসবে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি আসলে সন্তানের মধ্যে কি বীজ বপন করছেন। এখন আপনি যদি একটা কাঁঠাল গাছ লাগান, সেখানে তো আম আ, আ, 10 বছর, 5 বছর, 15 বছর পরে আহ, আম হবে এটা আশা করে লাভ নাই। এখন আমি যদি কাঁঠাল বুনি, তাহলে আমি কাঁঠাল ফলেই খাবো, কাঁঠালের বীজ বুনলে কাঁঠাল ফলেই খাবো। মানে এখানে মূল পয়েন্টটা এরকম, যে আমরা আমাদের বাচ্চার সাথে কিরূপ আচরণ করছি, সেই রকম আচরণই আমরা স্কিলে ফেরত পাবো। অ্যাকচুয়ালি আমি যখন আব্বুর সাথে চিন্তা করি, আম্মুর সাথে চিন্তা করি, আমি যখন দেখি যে এই যে আব্বু, তার এই যে বয়স্ক বাবা মা, প্রায় 2 বছর, 2.5 বছর তেনারা পুরা বিছানায় ছিলেন, খাওয়ানো, বাথরুম করানো, গোসল করানো, ঘর বাড়ি পরিষ্কার করানো, এই জিনিসটা যে ওনারা আমার বাবা করেছেন, আমি যে তাকে দেখেছি, এই জিনিসটা আমাকে যখনই আমি ফিল করি, আই ফিল গুড। হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে আম, এটা তো আপনি যদি এখানে কোরআনে আমি একটা জায়গায় বলছি যে মানুষের রেসপন্সিবিলিটিটা একটা অর্ডার অফ রেসপন্সিবিলিটির উপর ডিপেন্ড করে, অর্ডার অফ রেসপন্সিবিলিটির উপর ডিপেন্ড করে। একটা মেয়ের জন্য বিয়ের পূর্বে বাবা মা তার অর্ডার অফ রেসপন্সিবিলিটি, বিয়ের পর হাজবেন্ড, সন্তান, তার কর্মক্ষেত্র। একটা ছেলের জন্য বিয়ের পূর্বেও তার বাবা মা, বিয়ের পরবর্তীতেও তার বাবা মা। অর্ডার অফ রেসপন্সিবিলিটিতে শুধুমাত্র টাকা পয়সা দেওয়া না, অর্ডার অফ রেসপন্সিবিলিটি তার শারীরিক, মানসিক, আবেগীয় প্রতিটা সুস্থতার জায়গাটাই প্রকাশ করে। হুম। তো জায়গাটা হচ্ছে কেন আমার বাচ্চা আমার সাথে এখন এই বয়সে এসে করছে না, করতে পারছে না, এটার পিছনে অবশ্যই আমার বাচ্চাকে বিল্ড আপ করার প্রসেসিংটা আছে, কিন্তু তারপরেও কিন্তু আছে, সেটা হচ্ছে যে কোনো বয়সে যে কোনো সময় আমরা আমাদের নিউরোপ্লাস্টিসিটিকে চেঞ্জ করতে পারি। জানার পর যদি আমি চাই যে না আমি এটাকে চেঞ্জ করতে চাই, আমি এটা করতে পারবো। যদি আমি জানার পর ফিল করি যে না আমি চেঞ্জ করতে চাই, আমি এটা আহ, পরিবর্তন করতে পারবো। যাই, পরবর্তীতে এখন বিষয়টা হচ্ছে কি, কেন ওই মেষপালকের সাথে এটা যাকে আমি আনছি সেটা বলি যে ওখানে তো মেষপালকের ফোকাস ছিলই যে উনার যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে তিনি কাজ করছেন, তার মেষগুলো ঠিক থাকুক সেটাই তো ফোকাস ছিল, এবং তার ওখানে অযাচিত চিন্তা অন্যদিকে কনসেন্ট্রেশন দেওয়ার কোনো সুযোগ ছিল না। মাইন্ডফুলি একটা জায়গায় ফোকাস করো, আমার ফোকাস আমি প্রশান্তিতে থাকতে চাই, আমার ফোকাস আমি অশান্তি চাই না, আমার ফোকাস আমি ভালো থাকতে চাই, তাহলে আমি ভালো থাকার জন্য আমি চেষ্টা করব, এখানে আমার কাজ। আচ্ছা, এখন বীজ বপনের জায়গাটা থেকে আমরা যদি ধৈর্য ধারণের জায়গাটাতে আসি, সেই জায়গাটাতে এরকম যে ওটাতে একটা ধৈর্যের উপরে একটা বেস করে, মানে ওটা কি প্রচন্ড সকাল থেকে বিকাল পর্যন্ত মেষ পালন করছেন, এটা একটা প্রচন্ড ধৈর্য ধারণের একটা জায়গা, এটা একটা ট্রেনিং, এটা একটা ট্রেনিং। হ্যাঁ, এই ট্রেনিং এর জায়গাটা হচ্ছে এরকম যে আপনি যদি জীবনে কিছু সফলতা অর্জন করতে চান, আপনাকে তো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এবং এটা সুনির্দিষ্ট টাইম নির্ধারণ করা আছে।
হ্যাঁ, তো এখন হচ্ছে আপনাকে এটা অবশ্যই ঠিক করতে হবে যে অন্যদের মানে একটা ব্যক্তি, আমরা সবসময় যে প্রবলেমটার মধ্য দিয়ে যাচ্ছি আর কি এখন, সেটা সোশ্যাল মিডিয়াই হোক বা এখানে যারা উপস্থিতি আছেন, আমরা না সব সময় আসলে অন্যদের সফলতা দেখে নিজেকে বিচার করার জায়গাটাতে এক্সপ্লোর করি, কিন্তু অ্যাকচুয়ালি সেই জায়গাটাতে কোনো সুযোগ নাই। আপনার বাচ্চা আছে 3 বছরে, আপনার বাচ্চা আছে 8 বছরে, আপনার বাচ্চা আছে 12 বছরে, আপনার বাচ্চা আছে 16 বছরে। আপনি কি আদৌ জানেন যে একটা 16 বছরের, 15 বছরের, 13 বছরের বাচ্চার সাথে প্যারেন্টিং স্টাইলটা কিরকম হবে? আমরা মানে অন্যদের বাচ্চারা এত ভালো কেন করছে বা অন্যদের বাচ্চারা এত কথা শুনে এত ভদ্র, আমরা কি আদৌ জানি কিনা? আমার 3 বছরের বাচ্চার সাথে তার প্যারেন্টিং স্টাইলটা কি হবে, এটা কিন্তু এখন আপনার আপনি হচ্ছে যদি বলেন যে না, অ্যাকচুয়ালি মানে আপনি যদি অস্বীকার করেন যে এত কিছু তো আমার বাবা মা করেনি, আপনি তাহলে এটাতে পার পাবেন না, কারণ আপনার বাবা মার সময় প্যারেন্টিং শব্দটাই ছিল না। আর প্যারেন্টিং শব্দটা আসলে আমাদের এই প্রজন্মের সময়। আমরা আমাদের বাবা মাকে কখনো এই জায়গাটাতে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগই পাবো না, কিন্তু আমাদের বাচ্চারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাবে। কারণ এটা নিয়ে এখন অনেক বেশি অ্যানালাইজ করা হচ্ছে, অনেক বেশি। আপনি অনলাইন ছাড়লে হাজার হাজার আপনার এটা নিয়ে আলোচনা আছে। আমি গতদিন আলোচনা করছিলাম, আমার একটা ক্লাস 7-এর বাচ্চাকে প্রচুর বাবা মা মারে, কেন? সে বাইরে মারামারি করছে। এখন আপনি বলুন, ওই বাচ্চাকে মারামারির কারণে আপনি মারলেন, তোর কাছে কোন মেসেজটা যাবে? মার খাওয়ার মেসেজটা, ও যে বাসে মাইরটা খেলো, গালিটা খাচ্ছে, ধমকটা দিচ্ছেন আপনি, এখন ও লার্নিং কি কি শিখলো আর কি কি শিখছে অ্যাকচুয়ালি? তার কাছে কনফিউশন, আমি মারামারির জন্য মার খেলাম, মানে মারামারি তো জায়েজ আছে, আমার বাপ তো মারছে, গালি গালা, গালি গালি দেওয়ার জন্য আমি ধমক খাচ্ছে, অ্যাকচুয়ালি আমার বাবা মা আমাকে তো গালি দেয়। কনফিউজড, ও তো কনফিউজড, 14 বছরের একটা বাচ্চা, 12 বছরের একটা বাচ্চা, 10 বছরের একটা বাচ্চা কনফিউজড। করা জায়েজ আছে, যেহেতু বাবা করে জায়েজ আছে, মা করে জায়েজ আছে, আমি করলে সমস্যাটা কই? তারা তো করছে, আমি করলে সমস্যাটা কই? তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন বিষয়টা হচ্ছে যে ধৈর্যের জায়গাটা হচ্ছে গিয়ে ইমোশন রেগুলেশন করাটা অনেক জটিল ব্যাপার। আমি যেহেতু চিন্তার প্যাটার্ন চেঞ্জের জায়গা নিয়ে কাজ করছি, চিন্তার প্যাটার্নসের জায়গাটা হচ্ছে গিয়ে এটা একটা ধৈর্য ধারণের জায়গা, যে আপনি কোনো একটা আচরণের সাথে সাথে আপনি রিয়াক্ট না করে রেসপন্স করবেন, এটা আপনাকে শিখতে হবে, রিয়াক্ট না করে রেসপন্স কিভাবে করবেন। আর রিয়াক্ট না করে রেসপন্স না করলে তো আপনি আসলে রিয়াক্ট করে যাচ্ছেন আর আপনি ফল আশা করছেন আমার বাচ্চা সুন্দরভাবে রেসপন্স করবেন না, এটা কখনো হবে না। আপনি আপনার বাচ্চার সাথে সারা জীবন রিয়াক্ট করে আসছেন। আপনি অফিসে ঝামেলায় পড়েছেন, আপনার হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম আছে, আপনার বাবা মার সাথে আপনার কনফ্লিক্ট আছে, সবগুলো আপনি আপনার বাচ্চার উপর ঢালছেন কোনো না কোনো ভাবে। সেটা ইমোশনালি ঢালছেন, ফিজিক্যালি ঢালছেন, আর্থিকভাবে ঢালছেন। এখন আপনি আশা করছেন যে আমার বাচ্চা কেন এরকম আচরণ করছে? আপনি তো বীজ বপন করছেন ওইভাবে, তো বীজের ফলাফল তো আপনি ওইভাবে পাচ্ছেন। এখন বীজ বপনের প্রসেসিংটা আপনাকে চেঞ্জ করতে হবে এই মুহূর্তে এসে, যে মুহূর্তে বুঝলেন ওই মুহূর্তে আপনাকে চেঞ্জ করতে হবে। না করলে অ্যাকচুয়ালি এটার ফলাফল যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। দায়িত্ব রেসপন্সিবিলিটির জায়গাটা যদি আসে, একটা বাবা 70 বছর বয়সেও রেসপন্সিবল। আমি গতদিন আপনাদের সেশনে বলছিলাম যে আহ, শিবিরের কেন্দ্রীয় সভাপতি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, উনি হসপিটালে, তখনও তিনি তার রেসপন্সিবিলিটি পালন করছেন, বাবা আমার এখানে থাকার কারণে যাতে তুমি তোমার দায়িত্ব অবহেলা না হয়। এই এই এবং তিনি জানা যায় বলছেন যে আমার মা কখনো আমাকে খারাপ ভাষায়, কখনো আমি আমার মার কাছে খারাপ ভাষায় কোনো শব্দ শুনিনি। তার মানে হচ্ছে এই ব্যক্তি এখানে যে দাঁড়িয়ে আছে, তাকে যে অজস্র হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট তার জন্য দোয়া করছে, বা সে যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, অটোমেটিক আসেনি তো সে, কোনো না কোনো ব্যাপার আছে তো এখানে, তার বীজ বপনের জায়গাটা তো কোনো না কোনো ব্যাপার আছে, তার পরিবার তার প্যারেন্টিং স্টাইলে কোনো না কোনো ব্যাপার আছে। কিন্তু আপনি যে অ্যানালাইজ করুন, যে এখানে যারা আমরা দায়িত্বশীল ভাবে মানে বসে আছি, অনেকেই দেখা যাবে তার আম্মা আম্মা বা অনেক এইরকম কোনো কোর্স হয়তো বা তারা কখনো পায়নি। তার মানে এটা হচ্ছে গিয়ে আমাদেরকে এই জায়গাটাকে চিন্তা করা যে অ্যাকচুয়ালি আমাদেরকে প্রতিনিয়ত আমাদের চ্যালেঞ্জ বা আমাদেরকে আমাদের
পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের একটা বার্তা আছে, আমি আমার বাচ্চা এই আচরণটা করছে, আমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে এই প্রবলেমটা হচ্ছে, আমার শাশুড়ির সাথে এই প্রবলেমটা হচ্ছে, এক একজনের এক একটা হচ্ছে, এটা কিন্তু চিন্তা করতে হবে। এই জায়গায় চ্যালেঞ্জটা ভিন্ন, পরীক্ষার বিষয়টা ভিন্ন। কারণ এখানে দুনিয়াতে আমি আপনি আমরা কেউ, যদি আমরা মুসলমান এখানে থাকি, মুসলমানরা কেউ কখনো কোনো একটা জায়গায় মানে পরীক্ষা ছাড়া আসে নাই, মানে এখানে পরীক্ষা দিতে আসছে। কারো হাজবেন্ডকে নিয়ে পরীক্ষা হচ্ছে, কারো শাশুড়িকে নিয়ে পরীক্ষা হচ্ছে, কারো সন্তানকে নিয়ে পরীক্ষা হচ্ছে, কারো হচ্ছে আহ, কর্মসেক্টর নিয়ে পরীক্ষা হচ্ছে, কারো লাইফ পার্টনার চুজ নিয়ে পরীক্ষা হচ্ছে। এক একটা সেক্টরে আমরা এক একজন পরীক্ষা দিতে আসছি এবং দিচ্ছি। আমাদের বিলিফ সিস্টেমটা যত দ্রুত সুন্দর হবে, আমাদের এখানে চিন্তার জায়গাটা তত সহজ হবে। আমরা যদি এখন পরের পয়েন্টে যাই, যে এখানে যে এখানে বিষয় হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির কথাটা বারবার বলা হচ্ছে। নিউরোপ্লাস্টিসিটির জায়গাটা এরকম হচ্ছে গিয়ে আপনার, যে আপনার চেঞ্জ আপনি যে কোনো সময় করতে পারবেন আপনাকে। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে চারপাশের পরিবেশ পরিস্থিতি মানুষ সবকিছু, এখন আপনি একটা জায়গায় দাঁড়িয়ে দেখেন যে সবকিছু পরিবর্তন হচ্ছে, আগের মতন নেই। আমি যখন স্কুলে ছিলাম, রংপুরে পড়াশোনা করেছিলাম, তখন রংপুর ভার্সিটিতে ছিল না, বা আমরা যে কারমাইকেল কলেজে খুব কাছাকাছি ছিলাম ওই সময়। আর এখন যখন আমি যাচ্ছি, সব কিছু পরিবর্তন হয়েছে, বাড়ি ঘর আশেপাশের পরিবেশ সবকিছু পরিবর্তন হয়েছে। কালকে আমার ভাই হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে গেছে, ও একসময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। তো ও বলছে যে আমি আসলে যে চিনতে পারছি না কিছু, মানে ওখানে মেট্রো রেল তৈরি করেছে, ওখানকার মানে ভার্সিটি কোথায়, শাহবাগ কোথায়, আমি কিছুই চিনতে পারছি না। হ্যাঁ, মানে দীর্ঘদিন পর যার কারণে মানে আহ, এখন বিষয়টা হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে কিছু বিষয় ঘিরে আমাদের চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিছু স্মৃতিকে আমরা নিয়ে আজীবন আমরা আসলে ওইটার উপরই করছি, মানে চর্চা করতেছি, নেতিবাচক চিন্তা চলতে আছে। ওই যে বলছিলাম একটা সেশনে আপনাদের ওয়েবস ক্ষেত্রে, কেন বলছিলাম বিটা, মানে আমি এখন বিটা স্টেজে, কিন্তু বিটা স্টেজে সব ঘটনাগুলো মনে থাকে না, স্ট্রং ইমোশনের সাথে যেগুলো রিলেটেড সেগুলো আলফা স্টেজে চলে যায়। এবং আপনার জানেনও না কতগুলো নেতিবাচক চিন্তা আপনি লালন পালন করছেন প্রতিনিয়ত। কারণ ওই আলফা স্টেজটাকে আপনি শেষ রাতে তাহাজ্জুদে 15 মিনিট চর্চা করলে অটোমেটিক আলফা স্টেজ চলে আসে। আপনি বই পড়তে পড়তে 15 মিনিট গেলে আলফা স্টেজ অটোমেটিক চলে আসে। আপনি কাজ করতেছেন খুব মনোযোগ সহকারে, হঠাৎ করে আপনার মনে হচ্ছে আমার বাচ্চা হওয়ার সময় আমার শাশুড়ি এইসব আচরণ করছে, আমার হাজবেন্ড এই আচরণ করছে, আমার আশেপাশের মানুষ এই আচরণ করছে। মানে খুব স্ট্রংলি ব্যক্তি আমরা বলি যে আসলে সন্তান যখন গর্ভে থাকে ওই সময়ের স্মৃতি মাদের সারা জীবন মনে থাকে না। আমি মনে রাখি, আমি ওই আলফা স্টেজকে কখনো ওপেন করে ওগুলোকে ডিলিট করি না, ওই আলফা স্টেজটাকে ওপেন করে। কারণ আমার তো অ্যাকচুয়ালি আমার দায়িত্ব, আমার শাশুড়ির দায়িত্ব না আমাকে দুনিয়াতে হচ্ছে গিয়ে আহ প্রশান্তির একটা নগরী তৈরি করে রাখবে, আমার হাজবেন্ডেরও দায়িত্ব না আমাকে তাকে প্রশান্তির নগরী তৈরি করে রাখবে, আমার সন্তানেরও দায়িত্ব না আমার হুকুম এক্সপেকটেশন ফুলফিল করা। এ কারো আসলে দায়িত্ব না যে আমি আসলে ফর গ্রান্টেড করে নিয়েছি যে আমাকে ওনারা সবাই ভালো রাখবে, ওদের দায়িত্ব। কিন্তু আমরা কৃতজ্ঞতার জায়গায় যদি যাই, আমরা অনেক কম কৃতজ্ঞ, অনেক কম কৃতজ্ঞতার জায়গায় যদি যাই প্রতিনিয়তই। একটা হচ্ছে আমার মা বাবা আমার লাইফকে কি পরিমাণ হে একদম জাহান্নামের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু আপনি যখন 1 থেকে 3 বছর 5 বছর ছিলেন, ওই সময় তো আপনি নিজে বাথরুম করে পরিষ্কার করতে পারতেন না। তিনি যদি আপনাকে ছেড়ে দিতেন, উনি বলতেন যদি না, আপনারও তো জীবনে কোনো না ভাবে ডিফিকাল্টিস হয়ে গেছে, যার কারণে দেখা যায় যে ওই 3 বছর কথা চিন্তা করলেও অনেক সময় আমরা, ওনারা তো প্যারেন্টিং কোর্স সেখানে এত কোর্স টোর্স ওনারা অ্যানালাইজ করার সুযোগ ছিল না ওইভাবে। তো জায়গাটা হচ্ছে গিয়ে যে আমরা নেতিবাচক চিন্তা ত্যাগ করব কি করব না, এটা আসলে আমাদের উপর অনেকটা ডিপেন্ড করে। আমরা আসলে আমাদের আলফা স্টেজ ওপেন করে ওটাকে ডিলিট করে দিব কিনা। স্যার বই লিখেছেন সিজদা ও বিজ্ঞান বইটা, সেখানে বলছেন যে যখন আপনি সিজদায় যাচ্ছেন তখন আপনার মানে আপনার যে লজিক্যাল ব্রেন ফ্রন্টাল লোবটা নিচে থাকছে। এবং আর যদি দেখা যায় আপনারা যে অ্যানালাইজ করেন পড়াশোনা করেন, ব্রেনের একটা মোস্ট একটা পার্ট হচ্ছে কিন্তু লিকুইড পানি। আপনাকে দুটো জিনিস দিয়ে দিয়েছে কোন রকম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস দিয়েছেন তেমন কোনো খরচ ছাড়াই।
একটা হচ্ছে গিয়ে পানি, আর একটা হচ্ছে অক্সিজেন। পানি এবং অক্সিজেন এবং সামগ্রিক ইমোশন রেগুলেশনের জন্য আমরা সাইকোলজিস্টরা যতগুলো টেকনিক্স অ্যাপ্লাই করি, সেটা নিঃশ্বাসের ব্যায়াম হোক, সেটা পেশির ব্যায়াম হোক, সেটা মাইন্ডফুলনেস হচ্ছে গিয়ে পুরো কনসেন্ট্রেশন হোক, যতগুলো 10, 15, 20টা, 100টার মতো অক্সিজেন আমরা টোটালি এটাই কাজ করি ক্লায়েন্টদের মধ্যে সচেতন ভাবে অক্সিজেন বডির মধ্যে সার্কুলেট করা নানান আঙ্গিকে। যে ক্লায়েন্ট যেভাবে নিতে চায় না, অনেকে বোঝে না, আমরা এই দুটোকেই মেইনলি কানেক্টেড করে তার আবেগের ফলে যে শারীরিক যতগুলো প্রতিক্রিয়া আছে সবগুলোকে রিমুভ করার কাজ করি। যতক্ষণ না ওই যে আবেগের ফলে শারীরিক প্রতিক্রিয়া রিমুভ না হয়, ততক্ষণ পর্যন্ত সে চিন্তা নিয়ে ওপেনই করতে পারে না। হ্যাঁ। তো তো যেটা হচ্ছে কি, আমাদের আসলে লার্নিংটাকে, আমাদের জ্ঞান অর্জনের জায়গাটাকে আরো বেশি বিস্তৃত করতে হবে, না হলে অ্যাকচুয়ালি আমরা আসলে হয়ে যাবো। পুরো আপনাকে বারবার আপনি পুরাণে আয়াত শুরু করেন, বিভিন্ন জায়গায় দেখেন কৃতজ্ঞতার কথা বারবার 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 বলেছে। এবং আমরা প্রথম সেশন থেকে শুরু করে দিই যে সেলফ, আপনি নিজেই নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেকে কিছু স্ট্রক দেয়, বলে, হ্যাঁ আমি তো এই যে পারছি, এই প্রবলেমটা থেকে বের হয়েছে, নিজেকে ধন্যবাদ দেয়, নিজেকে ভালোবাসুন। আমরা এটা বারবার বলি, নিজেকে যখন আপনি ভালো না বাসছেন, নিজে স্ট্রেস থেকে যতক্ষণ না বের হয়ে আসতেছেন, আপনি দুনিয়ার কাউকে স্ট্রেস থেকে বের করার ক্যাপাসিটি গুলো করতে পারবেন না। কৃতজ্ঞতা একটা বিশাল একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা নিয়ে দীর্ঘ 2-3 মানে 1 মাস ডিসকাস করা যাবে। কেন এটা ব্রেনের মধ্যে সেরোটোনিন, অক্সিটোসিন, ডোপামিন সবকিছু আপনার হিউজ পরিমাণ বাড়াতে এই কৃতজ্ঞতাটা হেল্প করে। এবং বিভিন্ন আমাদের ধর্মে কৃতজ্ঞতাটাকে চর্চা অনেক বেশি করতে বলা হয়, কিন্তু আমরা এটা নিয়ে অনেক কম চর্চা করি। এখন আমরা যদি আসি যে কয়েকটা জায়গায় একটু আমরা অ্যানালাইজ করে আমরা আমাদের সেশনটা শেষ করবো। আমি আন্তরিকভাবে সরি বলছি যে একটু আমাদের প্রথম দিকে একটু সময় লেগেছে। আহ, আমরা একটু আর 10টা মিনিট হচ্ছে, মানে একটু বাড়তি 10টা মিনিট বেশি নিতে চাচ্ছি। তো আমি চেষ্টা করব যে 9টা 10-এর মধ্যেই এই বিষয়টাকে শেষ করার জন্য, 9টা 10-এর আগে শেষ করার চেষ্টা করবো। আমি আসলে কিছু বিষয় নিয়ে একটু অ্যানালাইজ করছিলাম যে এই জায়গাগুলোতে, যখন আমরা এটা করছি যে আমাদের আসলে বিলিফ সিস্টেম, আমরা চাইলে আমাদের থিঙ্কিং প্যাটার্নস, আমরা আমাদের বিলিফ সিস্টেমটাকে সুন্দরভাবে যে কোনো মুভমেন্টে গড়ে তুলতে পারি। এই যে আমি প্রথম দিকে বলছি যে দেখেন যে আমাদের জীবনে তো অনেক কিছু ঘটে, অনেক কিছুই ঘটে। হ্যাঁ। এবং আহ, অনেক কিছু ঘটে এবং আমাদের অনেক বিপদ আপদে আমরা সম্মুখীন হই। হুম। কিন্তু এই জায়গাগুলোকে স্টিক ভাবে বলাই হচ্ছে, কোরআনে এটা আছে, সূরা আল তালাকের 3 নম্বর আয়াত নিয়ে যদি আমরা অ্যানালাইজ করি পরবর্তীতে, পরবর্তীতে যে আপনার মধ্যে নানান ধরনের প্রবলেম আসবেই। মানে আমরা অনেক সময় যেটা করি যে এই 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 বিষয়টাকে নিয়ে যদি একটু অ্যানালাইজ করি, এই প্রথম একটা অর্ডার অফ রেসপন্সিবিলিটিতেও আসে এই জায়গাটা। অনেক সময় দেখা যায় যে যে এই কেসগুলো আমি অনেক বেশি পাই, যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে শ্বশুর শাশুড়িকে দেওয়ার বিষয়টা নিয়ে অনেক মানে প্রবলেম হয়। হ্যাঁ, মানে এরকম একটা মানে নানান ধরনের কেস আসে। তো যেটাকে হচ্ছে আমি জমাতে পারছি না টাকাটাকে। হ্যাঁ, আমি আমার ফিউচার কি হবে, মানে আমরা তো ভাড়া বাসায় থাকি। হ্যাঁ। তো এখন ফিউচারটা কি হবে, আমার হাজবেন্ড তো অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়ির জন্য দিচ্ছেন, তার ভাই বোনদের জন্য খরচ করছেন, বিভিন্ন আঙ্গিকে সে এত বেশি খরচ করছেন। আহ তো অ্যাকচুয়ালি আমাদের আসলে ফিউচারটা কি হবে, আমাদের তো কোনো বাড়ি নাই, আমরা তো ভাড়া বাসায় থাকি। কিন্তু আপনি হচ্ছে এটা বলছেন, আপনি ইসলাম চর্চা করছেন, কিন্তু আপনি আবার রাসূলের জীবনেও দেখতে যাচ্ছেন যে তার ঘরের মধ্যে কি ছিল। সবকিছু একসাথে হবে না। এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরও আসলে বিলিফ সিস্টেমটা নিয়ে, আমাদের থিঙ্কিং প্যাটার্ন নিয়ে আমাদের আসলে চিন্তা করতে হবে। যে অ্যাকচুয়ালি রিজিকের জায়গাটা অ্যাকচুয়ালি আমরা রিজিক নিয়ে চিন্তা করি, আমরা ঘরে থাকা খাওয়া নিয়ে চিন্তা করি। আমার ক্লায়েন্ট এসে বসে একদম অ্যাংজাইটির ফুল সিমটম গত 3 মাস ধরে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, গত 3 মাস ধরে কি আপনার বাসায় রান্না হয় না, বা আপনি কি কোনো একবার না খেয়েছিলেন? তো উনি বলছেন, না, না খেয়ে থাকবো কেন, কৃষিকাজ তো আছে, বেতনটা পাচ্ছে না কিন্তু কৃষিকাজ তো আছে। খেতে জমির তো চাল ডাল আসতেছে, ভাত মানে ভাত তো আর চাল আসে, তো না খেয়ে তো কখনো থাকি না।
কিন্তু ওই যে রিজিক নিয়ে সে এত বেশি অস্থির, এত বেশি টেনশন, এত বেশি তার খারাপ লাগতেছে, এত বেশি তার কষ্ট পাচ্ছে, যে তার পুরো শরীর নানান রোগের মধ্যে, সাইকোলজিক্যাল নানান রোগ প্রকট ভাবে দেখা দিচ্ছে। তার মানে আপনার এই অযাচিত চিন্তা থেকে আপনাকে আগে আপনার এই জায়গাটা থেকে বেরোচ্ছে। অনেক জব নাই, কি হবে, বা অনেক বিষয় নিয়ে, এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন থাকে আমাদের। রিজিকের জায়গাটা নিয়ে অনেক বেশি, বিয়ে হচ্ছে না এটা নিয়েও একটা অনেক, এটা ওদের রিজিকের একটা জায়গা, পার্টনার চয়েস নিয়েও একটা রিজিকের জায়গা। তো বিষয়টা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমরা বিলিভ করি কিনা, বিশ্বাস করি কিনা, আমাদের আল্লাহর উপর যথেষ্ট বিশ্বাস আছে কিনা। আমি আমার টিনেজ ক্লায়েন্টদেরকে বলি, আমি আমার টিনেজ ক্লায়েন্টদেরকে বলি যে দেখো, যে তোমার জন্য জীবনে যে নির্ধারিত আছে সেই তোমার জীবনে আসবে। বাবা মা কি এগুলোকে বাচ্চাদেরকে এক্সপ্লোর করেন একটা নির্দিষ্ট বয়স পরে? এক্সপ্লোর করা কিন্তু অনেক সহজ, কারণ বাবা মার কাছে তার পুরো পরিবারের এক্সাম্পল সামনে আছে, কে কি করেছে, তার আগে কি কি হয়েছে। এবং এই জায়গাটা কি, যখন আমি তাকে রিজিকের এই জায়গাটা বলি যে না, তোমার জীবনে যে নির্ধারিত আছে সেই আসবে, যখন তুমি ভিন্ন কাউকে চয়েস করে নিচ্ছ, এখানে পরবর্তীতে আছে যে আমি যার জন্য কল্যাণকর ভাবছি এই যে ব্যক্তি আমার জন্য কল্যাণকর, ওই ব্যক্তি আমার জন্য কল্যাণকর নাও হতে পারে। তার মানে যেটা হচ্ছে গিয়ে, এখানে একটা সুনির্দিষ্ট সময়সীমায় আমরা আমরা সবাই আছি, এরপর আমরা চলে যাব। কোটি কোটি লাখ লাখ টাকা জমানোর পরও 16 বছর পর, 16 বছর পর অ্যাকচুয়ালি অনেকেরই কেউ নাই আর কি, দেশে চলে গেছে। ওই রিজিকটা 16 বছর পর্যন্তই ছিল। অ্যান্ড বিলিফ সিস্টেম ক্রিয়েট হবে আপনার এটা আগে। আপনার যদি বিলিফ সিস্টেম এটাতে রিল্যাক্স থাকে যে না, আমি প্রতিদিন কি খাবো, কি হবে না হবে, কি ইনকাম করব কি করব না করবো, রিজিক নিয়ে সবচেয়ে সবচেয়ে বেশি কনফ্লিক্ট হয়। সেটা হাজবেন্ড ওয়াইফের মধ্যেও হতে পারে, সেটা সন্তানের সাথেও হয়, সেটা তুমি এই প্রফেশনে যাও, তুমি অমুকটা সাবজেক্ট চয়েস করো, তুমি এভাবে হাঁটো, তুমি ওইভাবেই করিও না। বিলিফ সিস্টেমটা আপনাকে নির্ধারণ করতে হবে। আমি সাইকোলজিতে আজকে পড়ছি, কিন্তু আমি তো ভার্সিটিতে ফিজিক্সে চান্স পেয়েছিলাম। আমি আজকে সাইকোলজিতে কেন আপনাদের সাথে, এখানে 27 জন আছে, কেউ অনেকেই হচ্ছে গিয়ে এখানে ইঞ্জিনিয়ার সেক্টর আছে, অনেকে আলেম সেক্টরে আছেন, অনেকে বিভিন্ন স্কলার সেক্টরে আছেন। আমি সাইকোলজি নিয়ে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আমি তো ফিজিক্সে চান্স পেয়েছিলাম, সাইকোলজিতেও পেয়েছিলাম, ফিজিক্সেও মাইগ্রেশন করে পেয়েছিলাম। বিষয়টা হচ্ছে গিয়ে, আমার বাবা বলল যে তুমি তো রংপুর থেকে ঢাকায় যাবা, এখন ঢাকায় তুমি আত্মীয় স্বজনের বাসায় থাকবা, এখন ফিজিক্স সাবজেক্টটা তো এরকম ডিফিকাল্ট হতে পারে, তুমি সাইকোলজি নিয়ে পড়ো। আমি খুশি মনে সাইকোলজি নিয়ে ভর্তি হয়ে গেলাম। আমি যেটা দেখছি আব্বু যে ডিসিশন গুলো আমি খুশি মনে আহ সন্তুষ্ট চিত্তে মেনে নিছি, ওই জিনিসগুলো নিয়ে আমার কখনোই লাইফে ডিফিকাল্টিস আমি ফেস করিনি, আলহামদুলিল্লাহ। ওই জিনিসগুলো আমার জন্য গিফটেড হিসেবে সব সময় আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো জায়গাটা হচ্ছে গিয়ে যে অনেক সময় সুপিরিয়র পার্সনকে সুপিরিয়র ভাবে ভাবতে হবে। যেদিন থেকে সুপিরিয়র ভাবা বন্ধ করে দিব, সেদিন থেকে আমি আমার আসলে পার্সোনালিটিতে একটা জায়গায় কনফ্লিক্ট পাবোই, আমার সেক্টরে প্রবলেম হবে। এই যে আপনার যেটা আসছে যে ধৈর্যের জায়গাটা, ধৈর্যের জায়গাটা বারবার বলা হচ্ছে, কিন্তু এই ধৈর্যের জায়গাটা আল্লাহ রাসূল 4 বছর ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং নিয়েছেন। মেষপালক সব নবী রাসূলরা হাদিসে, এটা 1,24,000, এখানে এই হাদিসটা যদি আমি বলি, এখানে এটা বলছে যে মুসনাদুল আহমদ 21,552, এই হাদিসটা আমি দরকার হলে ওই যে যেটা বলছিলাম যে সংখ্যাটা বলছে আর কি, রাসূল নবী রাসূলের সংখ্যা যে জায়গায়, তার মানে তারা প্রত্যেকেই মেষপালক ছিলেন, হাদিস বলছে। তার মানে এতগুলো ব্যক্তি, এতগুলো নবী, সবাইকে মেষপালক করার পিছনে কোনো যৌক্তিক কারণ ছাড়া নয়। এটা আমাদের চিন্তা হবে। ছোট ছোট বিষয় আমরা অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি, যার কারণে ছোট্ট একটা ইনফরমেশনকে নিয়ে কোরআনের একটা আয়াতের একটা ছোট্ট পজিশনকে নিয়ে বসে নিজের জীবনের সাথে রিলেট করে চেঞ্জেবল দেখছি না বলে আমাদের লাইফ চেঞ্জ হচ্ছে না। আমরা অজস্র, আমাকে সুরা পুরো 30 খণ্ড মুখস্থ করতে হবে, আমাকে পুরো জায়গাটা মানে একটা এই যে আমরা আমরা এটা অ্যানালাইজ করছি, আমি এটাকে নেগেটিভ ভাবে বলছি না, কিন্তু আমরা ছোট জায়গাগুলোকে অ্যানালাইজ করছি না, ওই একটা পয়েন্ট একটা জায়গা নিয়ে অনেক বেশি নিজের সাথে রিলেট করছি না। তো এই জায়গায় রিলেশনটা রিলেট করাটা অনেক বেশি দরকার। ধৈর্যের ব্যাপারটা অটোমেটিক তৈরি হবে না। আমরা অনেকে বলি আমি তো ধৈর্য ধারণ করতেছি, ধৈর্য ধারণ করলে আপনি কেন মন খারাপ
করেন, আমি কঠিন ধৈর্য ধারণ করছি। আমার শাশুড়ি আমার সাথে এই 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 আচরণ করছে, আমি ভয়ানক ধৈর্য ধারণ করছি। ধৈর্যের সংখ্যাটাই তো আমরা জানি না। আপনি যদি ধৈর্য ধারণই করেন, তাহলে উনার প্রতি তো আপনার কোনো ধরনের রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, অভিমান, অভিযোগ কিছুই থাকবে না। তাহলে আপনি ধৈর্য ধারণ করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনার কিভাবে থাকবে? তার মানে আপনার রাগ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে, অভিযোগ আছে, তার মানে আপনি ধৈর্য ধারণ করেন না। সহজ কথা, আপনি ধৈর্য ধারণ করেননি। আপনি ওটা মেনে নিছেন, কষ্ট করে মেনে নিছেন। মেনে নেওয়া আর ধৈর্য ধারণ করা এক জিনিস না। এটা অনেক কঠিন কাজ। এটা প্রসেসিং এর কাজ, এটা চর্চার কাজ, এটা ট্রেনিং এর কাজ। এটা আমরা বলি মুখ দিয়ে, কিন্তু আমরা এত সহজ না এটা ধৈর্য ধারণ করাটা। ধৈর্য ধারণ করলে কারো সাইকোলজিক্যাল প্রবলেমই হবে না, হবেই না সাইকোলজিক্যাল প্রবলেম। অজস্র প্রবলেম থাকবে, কিন্তু সে ভূত হয়ে সে 13-14 ঘন্টা সাইকোলজি বইয়ের মধ্যে ডুবে থেকে প্রশান্তি লাভ করতে পারবে। স্যারের সাথে গতদিন কথা বলছিলাম, জিয়াউল হক স্যারের সাথে। স্যার বলছে আমি মানে স্যারের বিনয়ের জায়গাটা কি, যে স্যার বলছে যে আমার আসলে আপনাদের মতো মেধা নাই, আমি আমার একটু বেশি সময় লাগে এটা কিন্তু বিশেষণ যোগ করছেন ব্যক্তিদের একটা জায়গা থেকে, যে খুব বিনয়ী হয়। আচ্ছা, তো তার মানে হচ্ছে উনি 13-14 ঘন্টা পড়ছেন, তার তো পরিবার আছে, তার তো সন্তানরা আছে, তার তো নাতি নাতি আছে, সেখানে কোনো প্রবলেম নাই। তার তো নিজের ব্যক্তিগত শারীরিকও একটা জায়গা আছে, সেখানে কোনো কষ্ট নাই। এখানেও বিলিফ সিস্টেমের জায়গা। আপনি ধৈর্য যদি ধারণ করেই থাকেন, আপনার ওটা ইস্যুই ক্রিয়েট হবে না। আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই বলে ওটা ইস্যু। আপনার সন্তান ইস্যু, তার মানে আপনি ওখানে ধৈর্য ধারণ করতে পারেনি, লার্নিং করেনি, ওখানে ওখানে নিয়ে কাজ করেনি, ওটা একটা ইস্যু। আপনার হাজবেন্ড হচ্ছে গিয়ে আপনার জন্য অশান্তির ইস্যু, আপনি ওখানে অবশ্যই আপনার ওখানে ইস্যু হওয়ার পিছনে রিজন আছে। ওখানে বিলিফ সিস্টেমের ঘাটতি আছে, যার কারণে থটের ঘাটতি হয়েছে। থটের ঘাটতির কারণে ইমোশনের ঘাটতি হয়েছে। আপনার সবাই আচরণগুলো দেখে, আপনার পার্সোনালিটি দেখে, কিন্তু বিলিফ সিস্টেম এবং থটের যে ধ্বংসাত্মক কন্ডিশন, ওটা তো কেউ দেখে না। এই জায়গাটা যদি আরেকটা আসে যে এই এই বিষয়গুলো আছে, এটা আবার আসছে, রিপিটেড হয়ে হয়ে আসছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে আমার এটা যে একটা উপমার জায়গা থেকে যদি এক্সপ্লোর করা হয়, একদম খুবই উপমার জায়গাটা এরকম, এক্সপ্লোর করার জায়গাটা এরকম যে একটা মাছ, তার জন্য তার বাসস্থান পানি। সে পানিতেই জীবন যাপন করবে, পানি থেকে তাকে উঠানো হলে তার জীবনটা ছটফট ছটফট করবে, তার জীবনটা আসলে থাকবে না। তার জন্য জীবনে বেঁচে থাকার যত উপকরণ আছে একটা মাছের, সব পানির মধ্যে। একটা গাছের যত উপকরণ আছে, সব হচ্ছে মাটির মধ্যে, মাটির ভিতরে শিকড়ে। গাছটাকে যখন আপনি উপড়ে ফেললেন, শিকড় শুকিয়ে গেল, গাছের পাতা শুকিয়ে গেল, ফুল টুল সব নষ্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা যদি মুসলিম হয়, আমাদের মুসলমান হিসেবে, আমাদের মানুষ হিসেবে আমাদেরকে এটা বিলিভ করতেই হবে যে আমাদের যে আত্মাটা আছে, আমাদের যে রূহটা আছে, আমাদের যে মনটা আছে, সেই মনটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন ছাড়া আমরা আসলে প্রশান্তিটা পাবো না। আমরা অশান্তিতে আছি, আমরা খারাপ আছি, আমরা ভালো নাই, এর মূল কারণটা হচ্ছে আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিশাল পরিমাণ ঘাটতি। যত বেশি ডিটেলস, যত ঘাটতি, তত অশান্তি। মানে আল্লাহর সাথে যত কানেকশন কম, আমার অভিযোগ তত বেশি, এক্সপেকটেশন তত বেশি, চাওয়া না পাওয়ার আহ সমস্যাগুলো তত বেশি, রেসপন্সিবিলিটির প্রতি অবহেলা তত বেশি। জায়গাটা হচ্ছে অনেক বিষয় আছে, এগুলো নিয়ে অ্যানালাইসিস জায়গা আছে। কিন্তু আমি মাটি থেকে তো আমি তো আল্লাহ যে রূপ দিচ্ছেন আমার ভেতরে, তার মানে আমার ভেতরে যে প্রশান্তির জায়গাটা ওনার কাছে না গেলে সেটা হবে না। এটাই হচ্ছে কি কানেকশনের জায়গা, ওটা আমার জীবন। আমি যখন ওই জীবন থেকে সরে আসতেছি, মানে ওই পথ থেকে সরে আসতেছে, তখনই আমার আসলে ডিসকানেক্ট তৈরি হচ্ছে। এটাই বিলিফ সিস্টেমের জায়গা। যখন বিলিফ সিস্টেম এটা গড়ে উঠবে কখনো কোনোদিন, যে মুহূর্তে, তখন অ্যাকচুয়ালি আমার থটও অটোমেটিক চিন্তা আসবে, ইমোশনও তার মতন করে কাজ করবে। একটা একটা ইমোশন ধরে ধরে কাজ করা অনেক কঠিন। রাগ নিয়ন্ত্রণ করার কয়টা কৌশল শিখে দেবো? রাগ নিয়ন্ত্রণ আপনি কতদিন করবেন? ইমোশনের আপনি মন খারাপ নিয়ন্ত্রণ কতদিন করবেন? কারণ জীবনে আপনার পেট থেকে, মায়ের পেট থেকে যখন একটা বাচ্চা বের হয়, কঠিন পরিশ্রম করে বের হয়, কষ্টের মধ্য দিয়ে বের হয়। এবং এই কষ্টের মধ্য দিয়ে যে বের হয় একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা যে কষ্টের মধ্যে দিয়ে বের হয়, হ্যাঁ, এই কষ্টের মধ্যে দিয়েই যখন আসতেছে একটা কষ্টটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, তো আহ, তো তার মানে হচ্ছে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে তৈরি করা হয়েছে পরিশ্রম এবং কষ্টের বিনিময়ে। কোনো কিছুই সফলতা আপনার কষ্ট বা হচ্ছে পরিশ্রম ছাড়া আসবে না।
সেটা রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে হোক, সেটা বাচ্চার সাথে সম্পর্কে তৈরি করার ক্ষেত্রে হোক, সেটা যে কোনো জায়গা থেকে ক্রিয়েট থেকে হোক না কেন। এখন বিষয়টা হচ্ছে জিহাদের জায়গাটা কিন্তু আমরা সবসময় মনে করি যে মানে ময়দানে যে জিহাদ করা এটা না। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আমার নিজের সাথে, নিজের শয়তানের সাথে। আমি জন্মগ্রহণ করার সাথে সাথে কেউ আমার সাথে থাকুক চায় থাকুক, শয়তান তো আমার সাথে আছে। এবং শয়তানের দরকার নাই অন্য কোনো ধর্মের ব্যক্তিদেরকে বেশি ডিস্টার্ব করার। এমনকি মুসলিম ধর্মের সবাইকে ডিস্টার্ব করার তেমন কোনো দরকার নেই। অনেককে জাস্ট, যেটা আমরা বলি যে যে এটা আছে, রোজার সময় যেটা হয় যে একটা চাবি দিয়ে দিল, ওই চাবি একদম নতুন আছে, এবার ওই আর ওটা করতে হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আপনি আপনাকে বুঝতে চান, আপনি আপনার সাথে কাজ করতে চান, আপনার কাছে এই লড়াই বা জিহাদের জায়গাটা যেটা অপ্রিয় মনে হচ্ছে, এটা আপনাকে মরার আগের দিন পর্যন্ত, মৃত্যুর একদম যখন কালিমা সেই পর্যন্তই থাকবে। যখন এটা আমাদের মেন্টররা আমাদেরকে বারবার বলে, যতক্ষণ তুমি জ্ঞান অর্জন করছো, বই পড়ছো, পড়াশোনা করতেই আছো, ততদিন পর্যন্ত তোমার হচ্ছে তুমি স্টুডেন্ট, তোমার আসলে তখন দাম্ভিকতার জায়গাটা আসবে না। কিন্তু কোনোদিন তুমি যদি মনে করো যে না, আমি তো অনেক কিছু জানি, আমি তো অনেক কিছু পারি, আমার তো অনেক জ্ঞান, আমি কোরআনের হাফিজ, আমার তো অনেক জ্ঞান, আমি তো হচ্ছে গিয়ে কোরআন নিয়ে বিভিন্ন বই পড়েছি, আমি তো অনেক জ্ঞান, আমি তো বই লিখেছি, আমার অনেক জ্ঞান, তখন তোমার আসলে কার্যকরত জ্ঞানের ধারাটা বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা আমার জন্য পছন্দসই মনে করছি, সেটা আমার জন্য কল্যাণকর নাও হতে পারে। এবং যে জিনিসটা আমি ভালোবাসতে পারছি না, এই আয়াতটা নিয়ে একটু মনে হয় আমাকে আরেকবার এটা দেখতে হবে, যে এই জিনিসটাকে সূরা আল বাকরা 216 নম্বর আয়াত। আম, তো এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যে আমরা পার্সোনালিটির তো একটা বড় একটা বিশাল চ্যাপ্টার আছে, এগুলো নিয়ে অ্যানালাইজ করার সুযোগ আছে। এবং আমাদের আসলে মূল পয়েন্ট হচ্ছে বিলিফ সিস্টেম নিয়ে কাজ। তারপর এই যে আমাদের জীবনে প্রতিদিনের ঘটনার আঙ্গিকে আমরা যে কনসিকুয়েন্স আমাদের আচরণে দেখছি, আমাদের আবেগে দেখছি, এটার পিছনে অন্যতম মানে ভূমিকা পালন করা করছে আনহেল্পফুল থট বা নেগেটিভ অটোমেটিক থট, বা এক কথায় অন্য সম্পর্কে খারাপ চিন্তা। সে ভুল করলেও তার সম্পর্কে খারাপ চিন্তা, সে সঠিক করলেও তার সম্পর্কে খারাপ চিন্তা। হ্যাঁ। আমি শেষ করে দিচ্ছি, আমি আবু সাইদ ভাই এখনই শেষ করে দিচ্ছি। আহ, জায়গাটা হচ্ছে এটাই, যে আমি যে শেষ করার জায়গাটা বলি, যে আমার যখন আমি অশান্তিতে আছে কোনো খারাপ চিন্তা নিয়ে, ওই চিন্তার দায়ভার অ্যাকচুয়ালি আমি কাউকে দিতে পারবো না, ওটা আমার চিন্তা। হ্যাঁ। তো এই জায়গাটাতে পুরো 1 মাস 15 দিন বা 14 দিনের যে জার্নি, এই জার্নিতে আমার একটাই মেসেজ, সেই মেসেজটা হচ্ছে চিন্তাটা কার? আমার। আচরণটা কার? আমার। আবেগটাকে প্রকাশ করছে আমি করছি। এবং পরিবেশটা বিশৃঙ্খলাটা হচ্ছে আমার জন্য হচ্ছে। আমি বারবার অন্যকে দায়ী করে আমি অশান্তি ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। আমারকে যে পৃথিবীতে যে পরিবারে যে জায়গায় রাখা হয়েছে ওটাই আমার। ওইটাই আমি প্রথম দিন থেকে বলছি যে আল্লাহ সে কাউকে স্বার্থের অতিরিক্ত বোধহয় চাপায় দেননি। অ্যাকচুয়ালি আমরা আমাদের স্বার্থ সম্পর্কে জানি না। তার মানে আমি যে পরিবারে আছি, যিনি আমার হাজবেন্ড, যিনি আমার সন্তান, যিনি আমার শাশুড়ি, যিনি আমার বাবা মা, আমার ভাই বোন, আমার কলিগস, আমার আশেপাশের পৃথিবী, এটাই আমার পরীক্ষার জায়গা। প্রথমে আমাকে খুশি মনে ওইটাকেই ওই জায়গাটাকেই মেনে নিতে হবে। ওই জায়গা যতদিন আমি খুশি মনে মেনে না নিব, ততদিন পর্যন্ত আমি আসলে আমার সাথে কাজই শুরু করতে পারবো না। যখন আমি খুশি মনে মেনে নিব যে না, এই বাসাটা, এই বাচ্চাটা, এই ওয়াইফ, এই হাজবেন্ডটা আমারই, আমার, এবং এনাকে নিয়েই আমাকে পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাই দিয়েছেন, তখন আমি আমার ব্যর্থতা, আমার নেগেটিভ থট, আমার আনহেল্পফুল বিলিফ সবকিছুকে সামনে নিয়ে এসে কাজ করা শুরু করে দিতে পারবো। আর আমি বলি, আমরা বলি, এখানে যারাই আছি, যত অশান্তির মূল সেটা হচ্ছে আমাদের আল্লাহর সাথে কানেকশনের অভাব। আমাদের আমরা জ্ঞান অর্জন করার জায়গাতে আমরা মাল্টিটাস্ক করছি, অনেক ইনফরমেশন নিচ্ছি, কিন্তু ছোট্ট একটা ইনফরমেশন, যে আমি সেই ইনফরমেশনটাকে নিয়ে কাজ করছি না। তো আমি আমার আলোচনাটা শেষ করতে চাচ্ছি। আমি আবু সাইদ ভাইকে রিকোয়েস্ট করব যে
আপনি হচ্ছে আপনি জি আপু। কিছু বলেন। হ্যাঁ, ছাইরা